দর্শক, সব জল্পনা কল্পনা শেষ। 12ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবারই হচ্ছে জাতীয় সংসদ এবং গণপরিষদের নির্বাচন। ফলে নির্বাচন নিয়ে যত ধরনের শঙ্কা ছিল সেটির অন্তত তাত্ত্বিকভাবে দূর হলো। এবং আপনাদের আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামসীন, সঙ্গে আছে মাহফুজ মিশু। নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান, দলগুলোর প্রস্তুতি, সেসব নিয়ে কথা বলবো আমরা 24 ঘন্টায়। সেজন্য আমার সঙ্গে আছেন তিনজন এই নির্বাচনে, যারা তিনজনই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আছেন বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, স্বাগত এবং আপনাকে অভিনন্দন। আপনি আনুষ্ঠানিকভাবে, যেহেতু তফসিল ঘোষণা হলো, আছেন জামাত ইসলামীর প্রার্থী ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মোমেন। মোমেন ভাই, আপনাকেও স্বাগত এবং অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, যিনি নোয়াখালী থেকে নির্বাচন করছেন, অ্যাডভোকেট হুমায়ুনুর। আপনাকেও স্বাগত এবং অভিনন্দন। মোশাররফ ভাই, একটা নির্বাচনী মুডে দেশ চলে যাওয়ার কথা বা চলে গেল। আমার মনে আছে কিছুদিন আগে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে তারা একটি নির্বাচনী মুড বলতে উনি আসলে তত্ত্বাবধায়ক মুডে এই অন্তর্বর্তী সরকার চলে যাবে সেটি বুঝিয়েছিলেন। পরে সেটি নিয়ে খানিকটা ক্লারিফিকেশন, ভুল বোঝাবুঝিও হয়েছিল। আজকে এই তফসিল ঘোষণা পরে সরকার স্পষ্ট করেছে যে সরকারের আকারে কোনো পরিবর্তন হচ্ছে না, এই সরকারই থাকবে। এবং আমরা দেখলাম দুজন যে ছাত্র উপদেষ্টা যারা পদত্যাগ করলেন, সে জায়গায় আগের উপদেষ্টাদের মধ্যে দপ্তর পুনর্বন্টন হলো। ফলে সব মিলিয়ে এই তফসিলকে কিভাবে দেখছেন? এবং একটা নির্বাচনী মুডে আসা বলতে আমরা যা বুঝি আগের অভিজ্ঞতা থেকে, যে এখন যত কর্মকাণ্ড হবে নির্বাচনকে কেন্দ্র করে, নিয়মিত নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ড ছাড়া নীতি নির্ধারণে অন্য কোনো কর্মকাণ্ড সরকার করবে না, সেগুলোই তো হওয়ার কথা। নাকি এই অন্তর্বর্তী সরকার যেভাবে হয়েছে সেখানে তার চেয়ে বাড়তি কিছু করার সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই শ্রদ্ধেয় সহ আলোচক এবং যমুনা টিভির দর্শক শ্রোতা। আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হলো জাতি একটা স্বস্তি পেয়েছে। কারণ এতদিন আপনি যদি যে কোনো জায়গায় যান, আপনারাও নিশ্চয়ই এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আমরাও হয়েছি, আসলে কি নির্বাচন হচ্ছে? এ ধরনের একটা শঙ্কা কিন্তু ছিল। আজকে তফসিল ঘোষণার মাধ্যমে এই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি আপাতত মনে হচ্ছে। যদি কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হয়, আমরা আশা করি এই শিডিউলে নির্বাচনটা হয়ে যাবে। এখন আপনি যে কথাটি বলেছেন, ইতিমধ্যে আপনি আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলামের আপনি নিশ্চয়ই তার কমেন্ট দেখেছেন। বিএনপির পক্ষ থেকেও কিন্তু এই স্বাগত জানানো হয়েছে এবং আমরা মনে করি যে এই শিডিউলে তারা ঘোষণা করেছে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো। এখন আপনি বলছেন বিএনপি আগে বলছে তত্ত্বাবধায়ক মুডে। আপনি দেখুন, এই যে দুই ছাত্র প্রতিনিধি ছিল, এরা যেভাবেই আপনি চিহ্নিত করেন না কেন, এরা বেসিক্যালি মানুষ মনে করতো যে এনসিপির প্রতিনিধি তারা। এটা কিন্তু রিয়ালিটি, আপনি যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করবেন, পারসেপশনটা তাই ছিল। এখন আমার মনে হয় যে সরকার সেই জায়গা থেকে মুক্ত হয়ে গেছে। এখন সরকারকে একটা নিরপেক্ষ, তো এমনি আমরা মনে করি যে এই সরকার একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, অথবা রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে যে তিনটি মূল বিষয় নিয়ে আমরা এতদিন আকাঙ্ক্ষা ছিল আমাদের, একটা সংস্কার, বিচার এবং আপনার নির্বাচন। ইতিমধ্যে আপনি দেখেন বিচার দুটা রায় হয়ে গেছে, সংস্কার অধিকাংশ ক্ষেত্রে মেনে নিয়েছে এবং ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, নির্বাচনের আজকে তফসিল ঘোষণা দিয়েছে। অর্থাৎ 5ই আগস্টের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু আমরা পরিপূর্ণ করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন হলো আগামী দিনে যে কয়টা দিন আছে আমাদের জন্য, এখানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এখানে দুটো চ্যালেঞ্জ আমরা মনে করি। একটা চ্যালেঞ্জ হলো দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের মধ্যে যেমন আকাঙ্ক্ষা আছে, একটা অস্থিরতাও আছে। কিন্তু দুটাকেই আপনাকে কিন্তু আনতে হবে, আপনার নজরে আনতে হবে। কারণ অনেকে ভোট দিতে পারেনি। আমরা গ্রাম, এই যে আমি যে প্রার্থী, আমি কিন্তু দীর্ঘ প্রায় 16 দিন আমি এলাকায় প্রচার কার্য শেষ করে এসেছি। মানুষের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভোট দেওয়ার জন্য। কিন্তু সেই ধরনের একটা, কারণ এবং আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা, এই প্রজন্মের প্রায় 40% যারা জীবনে কখনো ভোটই দেয়নি বা দেওয়ার সুযোগ পায়নি। সুতরাং এদের মধ্যে কিন্তু আকাঙ্ক্ষা আছে। আর এবার আরেকটা চ্যালেঞ্জ আপনার আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। এর সাথে কিন্তু একটা গণভোট আছে, যে গণভোটের সাথে এই প্রজন্মের অনেকে অভ্যস্ত না। এর আগে আমরা যদি 3টা যে গণভোট দেখেছিলাম, সেখানে কিন্তু আলাদা করে না, আমি বলছি সহজ ছিল, কিন্তু এটা সহজ না। সুতরাং আমার মনে হয় এই সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই নির্বাচনকে কেন্দ্র করে সরকারকে আরো অ্যাক্টিভ হতে হবে। জি, ব্যারিস্টার ডক্টর মোমেন, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে
নানান ধরনের শঙ্কা ছিল, সেই শঙ্কা এমনকি দলীয় লোকজনের মধ্যেও ছিল। মানে অনেক বড় বড় নেতাও আমাদেরকে কখনো কখনো জিজ্ঞেস করতো, আমরা কখনো কখনো নির্বাচন কমিশনার, সরকারের উপদেষ্টা তাদেরকে জিজ্ঞেস করতাম। সেটা আপাত অবসান হয়েছে, যেটা মোশাররফ ভাই বললেন। আপনি এখন থেকে সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে মুভমেন্ট, নির্বাচন কমিশনের যে আচরণ, আমরা আসলে অনেক দিন শক্তিশালী নির্বাচন কমিশন দেখিনি, গার্ড চালা নির্বাচন কমিশন দেখিনি। এবং আমাদের মানে একদম শামসুল হুদার যে কমিশন, সেই কমিশন নিয়েও এখন আপনারা আলোচনা সমালোচনা করেন। ফলে কমিশনের সক্ষমতা এবং আজকে থেকে সেই অর্থে নির্বাহী প্রধান নির্বাচন কমিশনার, সেইটা কতখানি আপনারা সন্তুষ্ট? আপনার দল বলেছে সন্তুষ্ট, কিন্তু কিছু প্রশ্ন আছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা আপনারা বলছেন, সেই জায়গাগুলো থেকে আপনার প্রতিক্রিয়া কি? এবং আপনি মাঠেও আছেন। ধন্যবাদ আপনাকে। আসলে ইলেকশনের ঘোষণার কারণে ইলেকশনের অলরেডি তো রোডম্যাপ প্রফেসর ডক্টর ইউনূস দিয়েছিলেন। আজকে তফসিল ঘোষণার মাধ্যমে এটা ফাইনালাইজ হলো, বলা যায় যে এটা দৃশ্যমান হলো। কিন্তু কিছু কনসার্ন কিন্তু রয়ে গিয়েছে। আপনি যেটা বললেন, প্রধান যে বিষয়টা সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। জনগণকে কিন্তু আস্থা দিতে হবে, এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে যাবে। সেই পরিস্থিতিটা আছে কিনা, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে কিনা, এই বিষয়ে কিন্তু জনসাধারণের মধ্যে উদ্বেগ রয়েছে। আপনি দেখেন বিএনপি অন্তর্কন্দলে কিন্তু 200-এর বেশি অধিক লোক মারা গিয়েছে। আজকের হিসাব মতো আমাদের 212 লাস্ট কাউন্ট। এর বাইরে সাধারণভাবেও কিন্তু মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে। তো এরপরে আপনার দেখেন বরিশালে এবি পার্টির মহাসচিবের উপর আক্রমণ হয়েছে, সিরাজগঞ্জে আমাদের প্রার্থীর উপর আক্রমণ হয়েছে, পাবনায় আমাদের প্রার্থীর উপর আক্রমণ হয়েছে। সব মিলায় এরকম যদি ভায়োলেন্স চলতে থাকে, সেক্ষেত্রে জনগণের মধ্যে কতটুকু আস্থা থাকবে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যাওয়ার ব্যাপারে, তাদের কতটুকু এখানে যাওয়ার সুযোগ থাকবে, এখানে কিন্তু একটা বড় ধরনের কোশ্চেন রয়ে গিয়েছে। এর বাইরে আপনার দেখেন নির্বাচনের সীমানা নিয়ে এখনো পর্যন্ত আমার যতটুকু মনে হয় জানা আছে 44টা মামলা হয়েছে। অতীতে আমরা দেখেছি কখনোই ডিলিমিটেশন বলে নির্বাচনের সীমানা, আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কোর্ট কিন্তু কখনো এটাকে এন্টারটেইন করেনি। গত 50 বছরের ইতিহাসে নেই। এই প্রথমবারের মতো আমরা দেখলাম হাইকোর্ট 2টা মামলায় ইলেকশন কমিশনের যে সিদ্ধান্ত ছিল সেটাকে উল্টে দিলেন এবং একটা অ্যাপিলেট ডিভিশনে কনফার্ম হলো। এখন এই 44টা মামলা নিষ্পত্তি করতে কতদিন যাবে? সেক্ষেত্রে তারপরে ডেট কি ঠিক থাকবে কি থাকবে না, মানে কেউ যদি একটা স্টে করার জন্য বলে ওইটা রেফারেন্স। এক্স্যাক্টলি। তো এই বিষয়গুলো কিন্তু রয়ে গিয়েছে। মানে আপনি যেহেতু নিজে লয়ার, আমি একটু বোঝার জন্য, মানে কোর্ট আগে যেটা করেছিল সেটাকে আপনি হয়তো কাস্টমস বলছেন, কিন্তু এবারেরটা যদি ঠিক হয়, কারণ আমরা দেখলাম জুডিশিয়ারি সেপারেশন হচ্ছে, আলাদা সচিবালয়ের খবর আজকে আমরা দেখলাম চিফ জাস্টিস তার বিদায়ের আগে করে যাচ্ছেন, ফলে এটা তো ঠিকও হতে পারে। না, আপনি অ্যাপিলেট ডিভিশন যেহেতু রায় দিয়েছে, তারা তো লিগাল বেসিস ছাড়া দেয়নি। কিন্তু এইটা একটা প্রোটেকশন, আমরা এটা জেনারেলি একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ইলেকশন কমিশন যেহেতু একটা কনস্টিটিউশনাল বডি, আর কনস্টিটিউশনের 125A দিয়ে ইলেকশন কমিশনের সিদ্ধান্তগুলা, আইনগুলোর ব্যাপারে বলা হয়েছে যে এইগুলা চ্যালেঞ্জ করা যাবে না। এখন কোর্ট এটাকে একটু ডিস্টিংগুইশ করছে যে না, আইনকে চ্যালেঞ্জ করা যাবে না, কিন্তু আইনের প্রপার হয়েছে কিনা, ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা, এটাকে চ্যালেঞ্জ করা যাবে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে অনেক ফ্যাকচুয়াল ডিসপিউটের মধ্যেও কোর্ট এখানে ইন্টারফেয়ার করছে। এটা রাইট অর রং, ইটস আপ টু দ্য জুডিশিয়াস মাইন্ড অফ দ্য জাজ। কিন্তু এটা আগে এন্টারটেন করা হয়নি। আমরা দেখছি, আমরা 2023-তেও ফারাহ মাহবুবের লাস্ট যে জাজমেন্টটা, সেখানে আউটরাইট এখানে বলেছিল যে এই ধরনের কোনো রিট মেনটেনেবল না। তো আমার প্রশ্ন যে আমার ওইটা না, আমার যেটা লিগাল কোশ্চেন না, আমার কোশ্চেনটা হলো আপনি এখন 2 মাস নেই ইলেকশনের, এর মধ্যে অলরেডি 44টা মামলা পেন্ডিং। এই 44টা মামলা নিষ্পত্তি করে আপনি ইলেকশন করবেন, নাকি 44টা মামলা ঝুলাই রেখে, কিছু মামলা ঝুলাই রেখে কিছু মামলা নিষ্পত্তি করে আপনি করবেন? আর ওইটার চাইতে বড় বিষয় কনসার্নটা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আপনার যদিও আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু মোহন ভাই, ধরেন আপনাদের পরামর্শেই বা আপনাদের বুদ্ধিতেই ধরেন ডিসি, এসপি সেগুলো লটারি করে নিয়োগ করা হচ্ছে,
ফলে এই কাজগুলো তো ইলেকশন কমিশন দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগেই নির্বাহী বিভাগ করলো, তারপরেও কেন আপনারা আস্থা রাখতে পারছেন না? এইটা একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন অনেকেই তুলেন যে জামাত ইসলামী এখন খুব ভালো আছে, নির্বাচন হয়ে গেলে হয়তো বিএনপি যদি ক্ষমতায় চলে আসে জামাত ইসলামী একটু বিপদে পড়বে, নাকি আপনার এই সরকারকে আসলে দীর্ঘায়িত করতে চান? আপনার না, যে এসপিদেরটা লটারিতে হয়েছে, ডিসিদেরটা হয়নি। কিন্তু করার ব্যাপারে হওয়া উচিত ছিল। প্রথমে 16 জনকে বদলি করলেন, পরবর্তীতে সবাইকে বদলি করা হয়েছে। এইটা বিষয় না, বিষয়টা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হচ্ছে, এটা কিন্তু এটা ফ্যাক্ট, দৃশ্যমান, এবং এটা ক্রমান্বয়ে যেটা ভায়োলেন্সটা বাড়ছে। গাজীপুরে গতকালকে যেটা হলো, গত পরশুদিন 6 জনের, পরশুদিন হলো, তার আগের দিন ফুয়াদের উপরে হামলা হলো। এখন এটা যদি কমানো না যায়, আপনি যাকেই দেন তাকে তো কমাতে হবে, যাকেই দায়িত্ব দেন আপনাকে তো কমাতে হবে। আমরা তো কারোর দিকে পয়েন্ট আউট করতেছি না যে ওই ডিসির কারণে, ওই এসপির কারণে হচ্ছে না। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম অবনতি হচ্ছে। এইটাকে উন্নত না করতে পারলে জনগণের এটা নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যাপারে তারা কতটুকু আস্থাশীল হবে, কতটুকু তারা ভোট কেন্দ্রে যেতে নিরাপদ বোধ করবে, এই জিনিসটা এত অ্যাড্রেস করতে হবে আপনাকে। জি জি, হুমায়রা নূর, আপনাকে যে কারণে অভিনন্দন সেটা হচ্ছে আপনি প্রথমবারের মতো নির্বাচন করবেন, আপনার দল থেকে নমিনেশন পেয়েছেন, এবং এমন একটা প্রেক্ষাপটে আপনার দলটির জন্ম। ধরেন এই জুলাই গণ অভ্যুত্থান না হলে হয়তো ন্যাশনাল সিটিজেন্স পার্টি নামে একটি পার্টি আদৌ বাংলাদেশে হতো কিনা আমরা জানি না। ফলে এই নির্বাচনের তফসিলকে কিভাবে দেখছেন, এবং এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা, সরকারের ভূমিকা, প্রস্তুতি, এবং নির্বাচন কমিশনের হাতেই আসলে এখন দেশ, পুরো রাষ্ট্র ওই অর্থে, এবং তার কথা পুলিশ প্রশাসন, বিশেষ করে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদের নির্বাচনের মূল দুটি ফ্যাক্টর, সেগুলো নিয়ে আপনি কতখানি আশাবাদী? ধন্যবাদ মিশু ভাই আপনাকে। আমার সহ-আলোচকগণকে সালাম, এবং যারা আজকে আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি বিশেষভাবে যমুনা টেলিভিশনের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমার পরিচিতিটা, শুরুটা বা এক্সপোজারটা আমি শুরুতে পেয়েছিলাম, প্রথম এক্সপোজারটা পেয়েছিলাম যমুনা টিভির কাছ থেকেই। আজকে আমি হয়তো রাজনীতিটা আরেকটু শক্তভাবে মোর ফোকাস ওয়েতে করতে পারছি, এবং সেই সূত্র ধরেই আমার দল আমাকে নোয়াখালী 5 আসন থেকে নমিনেশন দিয়েছে। ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যে আমরা বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা, সেই রাজনৈতিক ব্যবস্থায় নিজেদের অবস্থান তৈরি করব, আমাদের যেই সামনে এগিয়ে যাওয়ার কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা নিয়ে। আপনি সামগ্রিক পরিস্থিতি, পরিবেশের কথা জিজ্ঞেস করছিলেন। দেখেন, আমরা যেই পরিস্থিতিতে বাংলাদেশে অভ্যুত্থান ঘটানোর পরে এই রাজনৈতিক দলটা গঠন করেছি, সেইটার ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সবার জানা না। এই দীর্ঘদিনের যে সংগ্রাম, যে আন্দোলন, সেই আন্দোলনটাই পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, এবং আমরা এই যে আমাদের সংস্কারপন্থী যেই সংগ্রামটা ছিল, সেই সংগ্রামটা অব্যাহত থাকতো। রাজনৈতিক দলে হয়তো পরিণত হওয়া লাগতো না যদি না অন্যান্য রাজনৈতিক দল আমাদের কথাগুলো আসলে ঠিকমতো আমলে নিতেন, বা এই ধরনের আচরণ না করতেন যে তোমরা জনগণের পক্ষে কথা বলার কে, তোমরা তো রাজনীতিবিদ না। সুতরাং আমরা আসলে জন্মই হয়েছি জনগণের পক্ষে কথা বলার জন্য, এবং জনগণের জন্য দাঁড়ানোর জন্য, জনগণের জন্য আন্দোলনটা করার জন্য। আর মানুষ যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটাকে আমরা সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই। সেই জন্যই আমরা রাজনীতিটাকে খুবই সিরিয়াসলি নিয়েছি, এবং মানুষের জন্য আমরা কাজ করতে চাই। দেখেন, এই অভ্যুত্থানের পর এত অল্প একটা সময় না, খুব কম সময়, আমরা ধরেন ফেব্রুয়ারি 28 তারিখে আত্মপ্রকাশ করলাম, এবং তারপর থেকে আজকে হচ্ছে ডিসেম্বরের 1 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাচ্ছে, 11 তারিখ, 1 ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। 1 বছরও না আমাদের জন্য, কিন্তু এর মধ্যেই কিন্তু আমরা অনেকগুলো পরিবর্তন করতে সক্ষম হয়েছি। যেই পরিবর্তনগুলো একান্ত আমরা একদম ডিটারমাইন্ড থেকে একগুয়েমি করে আমরা এই পরিবর্তনগুলো আনতে পেরেছি। আজকে আমাদের যেই ভাই বোন নিহত হয়েছিলেন, তাদের যে বিচার আমরা চেয়েছিলাম, সেই বিচারের অন্তত একটা রূপ তো আমরা দেখতে পেয়েছি। এই জন্য আমরা কৃতজ্ঞ যে জনগণ আমাদের পাশে ছিল। এখন সামগ্রিক পরিস্থিতি নিয়ে যদি আলাপ করি, যেহেতু নির্বাচন এসছে, একদমই যদি নির্বাচনের আলাপ করতে হয়, ধরেন সবগুলো সংস্কারের মাঝখানে এই পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের যেই সংস্কারের আলাপটা, ওটা কোথায় জানি হারিয়ে গিয়েছে। আমার মনে আছে যে এখানে বসেই যখন প্রথম সব রাজনৈতিক দলগুলোকে ডাকা হলো, নতুন যারা নিবন্ধন করতে চায়, জি,
না, যারা আচ্ছা, নিবন্ধন নিবন্ধনের করতে জন্য। চায় তাদের যে আবেদনের জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া হলো, আমার মনে আছে যে ওই সময় আবার একই দিনে এরকম একটা ব্যাপার ছিল যে ঐক্যমত্য কমিশনে নির্বাচন কমিশনের যেই সংস্কারের প্রস্তাবনাটা সেটা জমা দেওয়া হয়েছে এবং এতদিনের মধ্যে এই প্রস্তাবনার বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামত চাওয়া হয়েছে। ওই জিনিসটা একটা সবার মতামত নিয়ে একটা কোনো একটা ফর্মে নির্বাচন কমিশনের যেই পরিবর্তনটা করা প্রয়োজন, খুবই প্রয়োজন, একটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা, নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে সব রাজনৈতিক দলের জন্য নিরপেক্ষভাবে যাতে একটা ইলেকশন অ্যারেঞ্জ করতে পারে, সেই চেষ্টাটার জন্য যেটা প্রয়োজন ছিল সেইটার মাঝখানে হঠাৎ করে তোড়জোড় লেগে গেল যে নির্বাচনী যে দলগুলো যারা নিবন্ধিত হয় নাই বা 15 বছর 16 বছর 17 বছর সরকারি নানান মারপ্যাচে পড়ে তারা নিবন্ধন করতে পারে নাই, সেই তোড়জোড়ে লেগে গেল এবং আলটিমেটলি ঐক্যবদ্ধ কমিশনের নানান আলাপের মধ্যে নির্বাচন কমিশনের যে সংস্কারের আলাপ এটা কিন্তু হারিয়ে গেল। আরেকটা বিষয় আপনাকে একইভাবে কিন্তু পুলিশ সংস্কার কমিশনের না, দুইটা জিনিসই কিন্তু জরুরি ছিল। এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য খুবই জরুরি ছিল। আরেকটা প্রশ্ন করতে চাই, একটু যদি থামেন, সেই প্রশ্নটা উত্তর সংক্ষেপে চাই। সেটা হচ্ছে গণভোট একই দিনে এবার দুটো ভোট হচ্ছে এবং ভোটের সময়সীমা একটু বাড়িয়েছে নির্বাচন কমিশন। এখন এই গণভোট যে কারণে করা হচ্ছে মূলত জুলাই সনদের আইনি বৈধতা। আপনারা তো জুলাই সনদেই সই করেন নাই, কিন্তু যখন আপনাদের এই যে 125 জন প্রার্থী সম্মত ঘোষণা করা হয়েছে, এদের সবার যে পোস্টার বা দেখছি সেখানে আপনারা কিন্তু গণভোটে হ্যাঁতে ভোট দিন, অথচ আপনারা জুলাই সনদে সই করেননি। এটা খানিকটা দ্বিচারিতা হলো কিনা? মানে আপনি যে গণভোটের যে মূল দলিল সেটা তো সই করলেন না, বা আদৌ আর করবেন কিনা সেই আলোচনাটাও হারিয়ে গেল কিনা? আচ্ছা, ধরেন এই জুলাই সনদ যে হয়েছে সেই সনদের মধ্যে, আমি তো আইনজীবী, আমি আগেও হয়তো অনেক জায়গায় এই কথাগুলো আপনাদের সাথেই আলোচনা করেছি, যে ধরেন একটা এগ্রিমেন্ট, আমার পাশে আরেকজন বিজ্ঞ আইনজীবী আছেন, উনি বলতে পারবেন ভাই অনেক বিজ্ঞ রাজনীতিবিদ, ধরেন একটা এগ্রিমেন্ট এটার এনফোর্স হবে কি হবে না সেটা এনশিওর করা যায় কিভাবে? যখন এগ্রিমেন্ট একটা ক্লজগুলা, প্রত্যেকটা ক্লজ যদি প্রপারলি এখানে এগ্রিমেন্টের মধ্যে থাকে, তাই না? এটা কিভাবে কার্যকর হবে, কিভাবে বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, কতদিনের মধ্যে হবে, কোনো কিছু ঠিকমতো উল্লেখ না করা থাকলে এই সনদটা কিন্তু কোনো কার্যকর সনদ না। এইটা ওই যে 3 দলীয় জোটের রূপরেখার মতো যে জেন্টলসম্যান এগ্রিমেন্ট, সেই জেন্টলসম্যান এগ্রিমেন্টের মতোই একটা এমওইউর মতো। হ্যাঁ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, তাহলে হাতে ভোট চাচ্ছেন কেন? বলছি, ওই জায়গাটাতেই আসছি। ধরেন ওই সময়ে যে আমরা আশাহত হয়েছিলাম, সেই সময় হয়তো আমাদের ভোট দেওয়ার বা ওই পরিবেশ, ওই বয়স আমাদের ছিল না, কিন্তু আমরা ইতিহাস দেখেছি যে আমরা ওই সময় শুধু জেন্টলসম্যান এগ্রিমেন্টে ভরসা রাখার পরে আমরা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতারিত হয়েছি। আমি এই শব্দটাকে এইভাবে বলাটা হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি যে এই জায়গাটা আমাদেরকে স্ট্রিক্ট থাকতে হবে, না হলে এই মানুষগুলো, যে বাংলাদেশের মানুষগুলো ভরসা করেছে যে অভ্যুত্থানের পরে তারা একটা নতুন বাংলাদেশ পাবে, সেটা থেকে তারা বঞ্চিত হবে। এই কারণে আমরা সনদে স্বাক্ষর করতে পারি না, কখনো করবো না এটা বলি না। আমরা বলেছিলাম যে যখন বাস্তবায়নের প্রক্রিয়াটা স্পষ্ট করা হবে তখন আমরা সনদে স্বাক্ষর করতে পারবো। তারপর দেখেন, তারপরে কিন্তু এই যে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ হয়ে গেল। তো সুতরাং যেহেতু এটা প্রাতিষ্ঠানিক, এটা নিয়ে অনেক ডিবেট আছে যে কে করতে পারে অধ্যাদেশ, কে করতে পারে না। অধ্যাদেশটা অনেক হয়েছে, যেহেতু অধ্যাদেশটা এসছে এবং সেটা মোটামুটি একটা সন্তোষজনক পর্যায়ে এই প্রক্রিয়াটা উল্লেখ করা আছে, সুতরাং আমাদের তো আর আপত্তি করার জায়গা নেই। এবং এই কারণেই আমরা মানুষের জন্য, যারা বোঝে না তাদের জন্য জুলাই সনদের 4টা প্রশ্ন বোঝা খুব ইম্পর্টেন্ট। এই সরকার যেহেতু, নির্বাচন কমিশন যেহেতু এই আগামী ইলেকশন আয়োজন করছে, ওনারা সময় বাড়ালে হবে না। এই প্রশ্নগুলো কি সেটা আসলে সরকারিভাবে এখন ওনাদের আর কোনো কাজে ফোকাস করা উচিত না। প্রার্থীদেরও করার নিশ্চয় দায় আছে। আমি আপনাকে একটু থামাই, আমি একটু ব্যারিস্টার মোমেন আপনার কাছে বলি যে ধরেন ভোটের আগেই জামাতের একটা পরাজয় হলো কিনা, কারণ একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। গণভোট নির্বাচনের আগে চাওয়া জামাত সবচেয়ে বেশি সোচ্চার ছিল, বিএনপি এটার বিরোধিতা করেছে, ফলে এইটা জামাতের পরাজয় অথবা বিএনপি পরাজয় এইভাবে দেখার সুযোগ আছে কিনা একটা জায়গা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনি তো আসলে মূলত দাঁড়িপাল্লার জন্যই ভোট চাইছেন, সেটাই আপনার প্রায়োরিটি হওয়ার কথা। একই সাথে কি আপনি গিয়ে প্রত্যেকটা ভোটারকে আবার হাতটা ধরে হ্যাঁ বা হ্যাঁ ভোট দেবেন সেটাও বলছেন কিনা, এবং মানুষও সেটা বুঝছে কিনা? আপনার প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু দ্বিতীয় প্রশ্নের মধ্যে চলে আসছে। পরাজয়টা কিন্তু জামাতের হয় না, পরাজয়টা হয়েছে জুলাই সনদের, পরাজয়টা হয়েছে জনগণের, পরাজয়টা হয়েছে যে পিপলের যে অ্যাসপিরেশনটা ছিল
জুলাই সনদের ভিত্তিতেই নতুন একটা বাংলাদেশ গড়বে। সেই ক্ষেত্রে আমরা কেন বলেছিলাম নির্বাচনটা আলাদা করতে হবে, কারণ গণভোট ইটসেলফ ইটস এ কমপ্লেক্স ইস্যু। এখানে অন্য গণভোট, আগে যে গণভোট, লাস্ট গণভোট হয়েছে 91 সালে তত্ত্বাবধায়ক ইস্যুতে, তাই তো? এগুলোতে ইস্যুগুলো খুব সিম্পল ছিল, আপনি তত্ত্বাবধায়ক চান কি চান না, এর আগে ইয়েস অর নো। এখানে আপনার একটা কোশ্চেনের আন্ডারে আবার 4টা সাব কোশ্চেন আছে, সেক্ষেত্রে এটা একটা কমপ্লেক্স ইস্যু। তারপরে আপনি যদি জাতীয় নির্বাচনের মধ্যে এটাকে ঢুকিয়ে দেন, একই দিনে করেন, এখন আমরা যেটা দেখছি এখন আর যদির সুযোগ না, এখন এটা ঢুকে যাওয়ার কারণে কি হচ্ছে, এই যে আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করছি, গণভোটের আলোচনাটা কিন্তু এখানে চাপা পড়ে যাচ্ছে। এই টেবিলে আমরা আলোচনা তাও কিছুটা থাকছে, কিন্তু মাঠে এটা সুযোগ কোথায়? আমি তো একজন প্রার্থী, যেভাবে বললেন, একটি মানে পলিটিক্যাল পার্টির আমি নমিনেটেড প্রার্থী, আমি তো জাতীয় সংসদ নির্বাচনের জন্যই ক্যাম্পেইন করব, আমার পক্ষে ভোট দেওয়ার জন্যই ক্যাম্পেইন করব। সেক্ষেত্রে ভোটটা তো এখানে সেকেন্ডারি ইস্যু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট তো এখানে আর আলাদাভাবে প্রচার করার সুযোগ পাচ্ছে না। প্রার্থীরা মাঠে ঘাটে যেভাবে চষে বেড়াচ্ছেন তাদের প্রতীক নিয়ে, তাদের দল নিয়ে, এটা তো সেভাবে হবে না। যার কারণে দেখা যাচ্ছে যে এই গণভোটের বিষয়টা কিন্তু মাঠে মারা যাচ্ছে। এটা মেনে নিল কেন জামাত? বাধ্য হয়ে আপনার গ্রেটার ইন্টারেস্ট তো আমাদেরকে দেখতে হবে। আমরা ডেমোক্রেটিক ওয়েতে এটার জন্য একেবারে যতটুকু আন্দোলন করা সম্ভব আমরা করেছি, জনগণকে সাথে নিয়ে আমরা জাতীয় সমাবেশ করেছি, এখানে আমরা মতামত ডেভেলপ করার চেষ্টা করেছি। এরপরে বাকি যেটা ছিল সেদিকে গেলে তো আপনার ইলেকশন সবকিছু নষ্ট হয়ে যেত, তখন ভায়োলেন্স। মোশাররফ ভাই, এই গণভোটের সিদ্ধান্তের ক্ষেত্রে ধরেন বিএনপি যেটা চেয়েছিল সেটা যৌক্তিক বা অযৌক্তিক যাই হোক না কেন, বিএনপি সেটা নিশ্চিতভাবে সরকারকে বোঝাতে পেরেছে এবং সিদ্ধান্ত সেটা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, যখন আপনার একজন ভোটার 2টা ব্যালট থাকছে এবং নির্বাচন কমিশনের যে আচরণবিধি দেখলাম সেখানে 2টা ব্যালটের জন্য আলাদা 2টা বাক্স থাকছে না, এক বাক্সই থাকছে, ফলে ভোট গ্রহণ করার সময় একজন মানে যে পরিমাণ কর্মকর্তা নেবেন, গণনার সময় একই পরিমাণ কর্মকর্তাদের যদি ভোট গুনে, তাহলে 2টা আলাদা ভোট গণনা করতে হবে। এইটা কোনো জটিলতা তৈরি করবে কিনা? আপনার ভোটাররা আগে জানতে চাইবে যে মোশাররফ সাহেব জিতছেন কি হারছেন, হ্যাঁ ভোট জিতছে না ভোট জিতছে, সেটা নিয়ে ভোটারদের কতখানি আগ্রহ, এবং এই প্রচারণাটা কিভাবে করবেন। ফলে এক ধরনের জটিলতাও তৈরি হলো কিনা, এবং কোনো কারণে যদি এই জটিলতা একটা সংকট তৈরি করে, তাহলে তার দায় বিএনপি কি ভবিষ্যতেও এড়াতে পারবে না? বরং আপনি এখানে দেখেন বিএনপি যেই প্রস্তাবনাটা দিয়েছে, আমি মনে করি এটা গণভোটের জন্য সবচেয়ে একটা ইতিবাচক দিক। কারণ আপনি দেখেন যে কথা মোমেন ভাই বলেছেন, আপনি যদি আলাদা দিনে গণভোট হতো তাহলে মানুষের কতটুকু আগ্রহ থাকতো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। কাস্টিং কম হতো, কাস্টিং কম হলে এখন কি হতো এটা নিয়ে আপনি দেখেন যারা পতিত স্বৈরাচার, যাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদের বক্তব্যটা দেখেন। আপনি যদি স্টার্টিংয়ে যদি শেখ হাসিনার বক্তব্য দেখেন, সেখানে বলেছে কিছু মৌলবাদী গোষ্ঠী, জাস্ট ল্যাঙ্গুয়েজ সেম, কিছু মৌলবাদী গোষ্ঠী ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, এই কথাগুলি বলেছে। যদি এবং কোনো কারণে যদি আপনার খুব একটা স্ট্যান্ডার্ড ব্রডকাস্টিং না হয়, তাহলে কিন্তু প্রতিপক্ষকে আপনি এই প্রশ্ন করার সুযোগটা আপনি করে দিচ্ছেন। বরং বিএনপি যেই কাজটা নিশ্চিত করেছে যে আপনাকে যদি সংসদ নির্বাচনে ভোট দিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে গণভোটও দিতে হবে। অর্থাৎ উপস্থিতির ক্ষেত্রে আপনার এখন আর কোনো সংকট নাই, একটা নিশ্চয়তা আমরা পাওয়া গেল। এখন যে কাজটি এখানে অ্যাডভোকেট নূর বলেছে অথবা মোমিন ভাই বলেছেন, এখন কাজ হলো সরকারের, আপনি জনগণকে কতটুকু আপনাকে ইনভলভ করতে পারছেন। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে আজকে হয়তো নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, এখন কিন্তু কাজ হলো নির্বাচন কমিশনের এবং সরকারের প্রচার মাধ্যম, রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের, যে কিভাবে দিবে, এটার প্রয়োজনীয়তাটা কি, কেন এটা দিতে হবে, এগুলো কিন্তু রাষ্ট্রের কিভাবে দিতে হবে। কারণ আপনাকে একটা উদাহরণ আমি দেই, আমার প্রথম যে গণভোটটা আছে আমি তখন ছাত্র ছিলাম, হাই স্কুলের ছাত্র ছিলাম, যে 1977 সালে হানা ভোট, তখন কিন্তু ব্যাপকভাবে সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হয়েছিল। আমার মনে আছে আমরা ছোট ছিলাম, হেলিকপ্টার পিছিয়ে দৌড়াতাম, ওই যে লিফলেট বিলি করতো। তো এখন যদি ওইটা ছিল যে কথাটা মোহন ভাই বলেছে, হানা ভোট একটা প্রশ্ন ছিল, এবার কিন্তু অনেক জটিল। আরেকটা হলো বাংলাদেশের আমরা যতটুকু তথ্য উপাত্ত দেখেছি, 40% লোক কিন্তু পড়তে জানে না ভালোভাবে, অক্ষর জ্ঞান মানে স্বাক্ষর পারেছে কিন্তু পড়াটা তার মধ্যে নাই। তো এত বড় জটিল প্রশ্ন পড়ে সে হানা ভোট দেবে, এটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জের ব্যাপার। তো যার জন্য এর মূল কাজটা হবে রাজনৈতিক শক্তি এবং সরকার, এই দুই শক্তি যদি ইউনাইটেড হয়ে এই কাজে যদি একসাথে না যায়,
তাইলে আপনার গণভোটের ক্ষেত্রে জি, মোশাররফ ভাই, বিরাট চ্যালেঞ্জের মুখে আমরা মোশাররফ পড়তে ভাই, পারি। একটা বিরতিতে কিন্তু যে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গণভোটের ব্যাপারে কি আপনারা মানে ধরেন আপনি প্র্যাকটিস মনোহর ভাই, প্র্যাকটিক্যালি আপনার সুযোগ না, আছে? আমাদের প্রচার তো এখনো শুরু হয়নি ভাই। মোহন ভাই, আমরা প্রচার হলে বিরতির হবে। পরে ফিরে মোশাররফ ভাই আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, যে নির্বাচনে আচরণ বিধিটা কেমন যেন একটা কেতাবি শব্দ বাংলাদেশের বাস্তবতায়, সেটা ভোটার প্রতি খরচ, নির্বাচনের এটা বলবো খরচ, আমি একটু, আইন কানুন যদি আপনি মানা, সুযোগ দেন আমি এইবার ঢাকা শহর থেকে পুরো বাংলাদেশ পোস্টার এসে গেছে। এখন তফসিল হলে এই পোস্টার সরে ফেলার কথা। মোশাররফ হোসেন সেটি সরাবেন কিনা, মোমেন ভাই সেটি সরাবেন কিনা, বা না সরাইলে যদি ইউনো বলে, আমরা ইউনোদেরকে ধমকাধমকির ফোনও দেখছি যে কোনো একজনের সরাতে বলা হয়েছে, ইউনোকে উল্টো ধমক দিচ্ছেন বড় বড় নেতারা। ফলে সেই আচরণবিধি মানার জন্য একদম বিনীত অনুরোধ করেছেন প্রধান নির্বাচন কমিশন। আপনারা সেটা মানবেন কিনা সেই কথা শুনবো দর্শক। মোশাররফ ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল নির্বাচন কমিশনের যে আচরণবিধি, সেই জিনিসটা একটু পড়াশোনা করলে খুবই হাস্যকর মনে হয়। ধরেন ভোটার প্রতি 10 টাকা খরচ করা, তারপরে যে বললো যে নির্বাচনের প্রচারের একটা সময়সীমা, নির্বাচনের প্রচার তার অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। মোমেন ভাইরা তো প্রার্থিতা দিয়ে দিচ্ছে বোধহয় এক জুন বছর আগে জুলাইতে, প্রায়। 1 বছর আগে প্রায়। আপনারাও দিয়েছেন আরো 1.5 মাস খানেক আগে। হ্যাঁ, আমরা একটু পরে হ্যাঁ, দিয়েছি। ফলে তাহলে ওই প্রচার প্রচারণার এই প্রচার প্রচারণার পার্থক্য কি? ধরেন পোস্টার নিয়ে যেটা, সেই পোস্টার আপনি সরাবেন কিনা? পোস্টারের না, ব্যবধান নাই। এখন হলো কি, আসলে আমরা যারা রাজনৈতিক দল, এগুলি তো নির্বাচন কমিশনের কাছে আমাদের কিছু দায়বদ্ধতা আছে। কিন্তু আপনি যে কথাটা বলছেন যে শুভঙ্করের ফাঁকি তো এখানে আছে। অলরেডি দেখবেন আপনি সারা বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় যান, মনে করবেন নির্বাচন মানে হয়ে গেছে, এরকম একটা সকল দল, এটা কোনো মানে আমরা খালি বিএনপি বা খালি জামাত না, জামাত না, সবাই কিন্তু আর এখন আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য করবেন যে একটা পোস্টার করতে যে খরচ যায়, তার চেয়ে কিন্তু আপনার একটা ব্যানার করতে খরচ কম যায়, এবং এটা স্থায়ী, নষ্ট হবে, বৃষ্টিতে নষ্ট হবে না, পানিতে ভিজবে না। তো যার কারণে আপনার আরেকটা যে জিনিসটা আপনি আছেন, মানে প্রার্থীর পাশাপাশি যারা ওখানে সমর্থক বা আপনার ভোটার, তারাও নিজেদের পরিচিত করার জন্য একটা ব্যানার দিয়ে দিচ্ছে। হয়তো দেখা যায় যে প্রার্থী এর সাথে কোনো সম্পৃক্ততাই নাই। এইটাকে আপনি কিভাবে নির্ধারণ করবেন? অনেক বড় বড় ছবি দিয়ে নিজের। হ্যাঁ, বড় বড় ছবি দিয়ে, এই একটা সংকট তো আছে। আরেকটি ব্যাপার হলো আপনি যে কথাটি বললেন 10 টাকা করে, না আমার নির্বাচনে আসে না, নির্বাচন কমিশন বলছে পার ভোটার 10 টাকা। আমার 3,10,000 ভোট, আমার তো 3 10 × 30 আরো 10, আমার তো অটোমেটিক আমি 30 লাখ পাই নির্বাচন কমিশনের হিসাবে। কিন্তু কিন্তু আমাকে সে বলছে সর্বোচ্চ 25 লাখ। অর্থাৎ তার মধ্যে আপনি সাভারের সিট যদি চিন্তা করেন, প্রায় 8 লাখ ভোট, উনি 25 লাখ টাকায় কীভাবে পারবে? নির্বাচন কমিশন যে 10 টাকা বলছে, তা তো উনি 8-10 কে 80 লাখ টাকা ওনার ওখানে খরচ করা প্রয়োজন, মানে নিয়ম অনুযায়ী ওখানে 25 লাখের উপরে পারবেন। অর্থাৎ এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে চরম বৈষম্য আমরা বলি যেটা। কিন্তু আসলে কি মোশাররফ ভাই, আসলে কি লাখের হিসাবে নির্বাচন করা যায়? সংসদ নির্বাচন এখন এটা মনে হয় করা যায়, সবকিছু তো বলা যায় না, এটা আসলে রিয়ালিটি, এটা সম্ভব না। আর আরেকটা হলো যে জিনিসটা আপনি দেখবেন এই নির্বাচনে আমাদের জন্য আরেকটা, যারা আমরা এবার প্রার্থী, আমাদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হলো শেখ হাসিনার আমলের নির্বাচনগুলি। সেখানে আপনার এমন নির্বাচন হয়েছে যে রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সংস্থা, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা, সবাইকে অর্থ যোগান দেওয়া হয়েছে। এখন এই হ্যাবিট কি আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন? ডিসি, এসপি তাদের কথা বলছি সকল ক্ষেত্রে, আমি নাম কারোর বলতে চাই না, এটা এখন তো প্রকাশ্য হচ্ছে যে কত টাকা বাজেট, ডাইরেক্ট প্যাকেট তাদেরকে পৌঁছে দিতে। আমরা কি করব? আপনাদের কেউ কেউ যে দিচ্ছে না, এটা নিশ্চিত আপনার নিয়ম অনুযায়ী তো এটা তো রাষ্ট্র করছে না, রাষ্ট্র তো করতেছে। আপনি দেখেন একটা রাষ্ট্র একটা জিনিস করা আর প্রার্থী ইন্ডিভিজুয়াল করার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তাকে আইন মেনটেন করতে হচ্ছে, তাকে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে, প্রতিদিন প্রার্থীকে মোকাবেলা করতে হচ্ছে, নানা সংকট ইচ্ছা মতো সে কিন্তু নিজের মাধুরী মিশিয়ে পারবে না। কিন্তু আওয়ামী লীগের আমলে দেখেন আপনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে এই কাজগুলি হয়েছে। সেখান থেকে বেরিয়ে যাওয়া কিন্তু একটা বিরাট কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে। আপনার পোস্টারগুলো কি সরাই ফেলবেন মোশাররফ ভাই? আমি এখনো পোস্টার করি নেই। আচ্ছা। তবে আমার এলাকায় এটা আপনি যদি যান, কুয়াকাটা যদি যান, আমার ওখানে হয়তো ব্যানার আছে প্রচুর, বিলবোর্ড হয়তো 2-4-50-100 থাকতে পারে, এগুলি হয়তো আমরা সরিয়ে ফেলবো। কিন্তু সংকট এখানে না, সংকটটা হলো যে ইন্ডিভিজুয়াল পার্সন যেটা করবে সেটার লাইবিলিটি কেটা কে নেবে? আপনার দলের হলে আপনি কে? আমি তো জানিও না যে আমাকে দিয়েছে না কোথায় দিয়েছে। এখন যদি নির্বাচন কমিশন বলে যে ওখানে আপনার নামে পোস্টার দেখা গেছে, ওনারা আপনার নামে ব্যানার দিয়ে গেছে, কিন্তু এই লাইবিলিটি তো আমার না। এই সংকটটা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। আপনি জি, পরিষ্কার। মোমিন ভাই, তাহলে এই যে নির্বাচন কমিশনের সঙ্গে যখন রাজনৈতিক দলগুলোর সংলাপ হলো, তখন এই যে এগুলোতে এক ধরনের সটতা, এক ধরনের প্রতারণা, আপনি টোটাল টাকার অঙ্ক বলেন, ভোটার প্রতি বলেন, ব্যানার পোস্টারের বলেন, এবং মোশাররফ ভাই একটা নতুন সংকটের কথা চিহ্নিত করেছে। প্রশাসন যদি অভ্যস্ত হয়
সরকার অথবা দলগুলোর কাছ থেকে টাকা নিয়ে, তাহলে যার টাকা আছে সেই জেতার কথা, অথবা দুইজনের যদি টাকা থাকে তিনজনে যে বেশি টাকা দেবে সে জিতবে। ফলে এই সংকটগুলোকে নির্বাচন কমিশনই বা কিভাবে মোকাবিলা করবে? মানে আপনি যদি একজন প্রশাসনের কাউকে গোপনে টাকা দেন, সেটা ইলেকশন কমিশনের এই 5 জন ভদ্রলোক ঢাকায় বসে থেকে তারা কিভাবে মোকাবিলা করবে? খুবই ভ্যালিড কোশ্চেন। এখানে প্রশাসনকে টাকা দেওয়া এটা তো আপনার একদিনের বিষয় না, এটা তো দীর্ঘদিনের। শুধু প্রশাসনের টাকা দেওয়ার বিষয়টা যত না বেশি আসছে আগে, তার সাথে বেশি আসছে কিন্তু নির্বাচনে কালো টাকার ব্যবহার এবং এটার প্রতিরোধ। এটাকে অ্যাড্রেস করার জন্য আইনটা যতটুকু যুগোপযোগী করা উচিত ছিল সেটা কিন্তু হয়নি, এবং প্র্যাকটিক্যাল প্রবলেমগুলোকে ইগনোর করে যাওয়া হয়েছে। যেমন যেটা বললেন, নির্বাচনী প্রচার প্রচারণা তো শুরু হয়ে গিয়েছে, আবার আপনার মাঝখানে একটা গ্যাপ দিয়ে আবার করা হবে। তো এই গ্যাপের এই সময়টাতে আমরা কি করব? আমার সমস্ত পোস্টার তো এখন কম হয়, যেটা বললেন ভাই, এখন তো হয় বিলবোর্ড। এখন বিলবোর্ডের ক্ষেত্রে সমস্যা যেটা, আমার নামে বিলবোর্ড হয়তো 100 জন করছে, 100 জনের লায়াবিলিটিস টেকনিক্যালি কিন্তু আমার ঘাড়ে, কারণ এখানে সুস্পষ্টভাবে বলা হচ্ছে প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষে কেউ প্রচারণা চালাতে পারবে না। এখন আমার পক্ষেও যাবে না, তাহলে এটা আমার কন্ট্রোল কতটুকু থাকবে এটা বিবেচনায় নিতে হবে, সেটা কিন্তু না হচ্ছে না। এরপরে আমার সমস্ত বিলবোর্ড আমি নষ্ট করে ফেললাম কিংবা পোস্টারগুলো নষ্ট করে ফেললাম, এরপরে আবার 21 দিন আগে আবার আমাকে পারমিট করা হবে এগুলো লাগানোর। এটা একটা মাঝখানে ওয়েস্টেজ হচ্ছে না? এইটা আমার মনে হয় প্র্যাকটিক্যাল না, এটাকে একটু রিভাইজ করার দরকার ছিল। এখন সুযোগ আছে কিনা, সুযোগ তো আর নেই। তো এক্ষেত্রে বিষয়গুলা একটু সমস্যা। তবে যেটা টাকার অঙ্কের বিষয় যেটা বলবো, টাকার ক্ষেত্রে যে ক্যাপিং করে দেওয়া হয়েছে, এটা 1 নম্বর হলো প্র্যাকটিক্যাল না, 2 নম্বর হলো এটা মানে অন্যান্য জায়গায় যেভাবে ক্রাউড ফান্ডিং হয় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ট্রান্সপারেন্সি মেনটেন করে ইয়ে করা হয়, হিসাব নিকাশ দিতে হয়, স্টেটমেন্ট প্রকাশ করা হয়, ওইসব জিনিস মনে থাকলে ভালো হতো। ওইটা আছে তো, আপনি নির্বাচনের পরে আপনাকে তো হিসাব দিতে হবে। এটা আছে, এটা এখন আছে না, কিন্তু যেভাবে থাকা উচিত ছিল সেভাবে নেই, সেটা বলতে চাচ্ছি। আপনার ধারণা কি, আসলে ধরেন আপনার আসনে আপনি তো নির্বাচনের একটা ভাবভঙ্গি বুঝছেন, আপনি আপনার ভোটার সংখ্যা জানেন, প্রায়োরিটিসগুলো জানেন, ফলে একটা নির্বাচন করতে আসলে কত টাকা খরচ হয়? আমার জন্য বলাটা একটু মুশকিল, কারণ আমি এর আগে সেভাবে অ্যাক্টিভলি ইলেকশন করি না। 2018 সালে এমপি প্রার্থী ছিলাম, কিন্তু সে সময় দেশেও আসতে দেয় নাই। ইলেকশনের আগেই আমাকে প্রার্থী ওটা উইথড্র করতে হয়েছে, কারণ অবভিয়াসলি তো সে সময় বোঝাই গিয়েছিল এটা রাতের ভোট হচ্ছে। এর আগের যে ইলেকশনগুলো দেখেছে আমাদের, যেটা আমরা কিন্তু প্রার্থীরা নিজেরা খরচ করেন কম, এক্ষেত্রে দলের পক্ষ থেকে খরচ করা হয় এবং দল এটা হিসাব নিকাশ মেনটেন করেন। এখন 2001-এর হিসাব তো আর এখন হবে না, ডেফিনেটলি এখন মানে ইনফ্লেশনের কারণে আপনার খরচ অনেক বেড়েছে। তো আমার কাছে আসলে মানে জামাত ইসলামের প্রার্থী হিসেবে আপনার নির্বাচনের খরচ নিয়ে ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন, অডিট বা ম্যানেজ করার কোন বিষয় নেই, এটা আপনাদের দল কেন্দ্রীয়ভাবে? হ্যাঁ, উদ্বেগের বিষয় তো অবশ্যই আছে। ধরেন আমার এলাকায় যারা প্রার্থী হচ্ছেন তাদের অর্থনৈতিক সামর্থ্য এবং আমার অর্থনৈতিক সামর্থ্যের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। আমি লোয়ার এন্ডে, যারা অন্যরা প্রার্থী হতে চাচ্ছেন। আপনার দায়িত্ব তো দল নিচ্ছে, ওনার দায়িত্ব তো ওনার দল নিচ্ছে। আমার দলের এত সামর্থ্য নেই, আমার দলের এত খরচ করার সামর্থ্য নেই। এই কারণে এইটা একটা ওয়ারিং বিষয়, তো অবশ্যই এটা ওয়ারিং বিষয়। এবং এইখানে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি কিভাবে করা যাবে এই মেকানিজমের ব্যাপারে। কিন্তু লেভেল প্লেইং ফিল্ড মানে কি সবার অর্থনৈতিক অবস্থা একরকম করে দেওয়া না, নেসেসারিলি এক করে দেয়া না, কিন্তু কেউ যেন আনফেয়ার অ্যাডভান্টেজটা যেন না নেয়। সেই জন্যই কি নির্বাচন কমিশন সিলিং করে দিয়েছে যে 25 লাখ টাকার বেশি আপনারা কেউই খরচ করতে পারবেন না। দ্যাট মাইট বি দ্য স্পিরিট, কিন্তু হাউ ফার ইট ইজ প্র্যাকটিকেবল কোশ্চেন ইজ দেয়ার। আমি একটু যোগ করতে পারি? যেমন আমি যেটা দেখেছি, আমি জানি না মামুন ভাইরা স্বীকার করবে কিনা, যেন আমাদের মধ্যে ইলেকশন করতে হয় কিন্তু প্রার্থীকে বা দল একটু দলের নেতাকর্মীরা সাপোর্ট করে, তাদের কিন্তু একটা স্লোগান আছে, দাঁড়িপাল্লায় ভোট সাথে কিন্তু নোট। অর্থাৎ তাদের যত সমর্থক ভোটার আছে তারা কিন্তু সবাই ইন্ডিভিজুয়াল হেল্প করে, এটা কিন্তু অন্য দলে করে না। এটা তো হওয়া উচিত, এটা করে। কিন্তু আপনাদের তো এরকমও শোনা যায় আপনাদের নমিনেশনও কিনতে হয়, মানে দল তো টাকা দেয় না, উল্টো দলকে আরো টাকা দিয়ে। এইটা আমি ধরেন 3টা নির্বাচন তো আমি প্রার্থী ছিলাম, এইটা আমি দেখিনি কখনো। জি, ঠিক আছে, আমি একটু হুমায়রা আপা আপনার কাছে আসি। হুমায়রা আপা, আপনার সহযোদ্ধা
আসিফ মাহমুদ সদ্য পদত্যাগ উপদেষ্টা, তিনি নির্বাচন করবেন আগেই ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনি নির্বাচনের আগে বলেছিলেন, এখন আমরা জানি না কোথা থেকে তিনি নির্বাচন করবেন, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কোটি কোটি টাকা না হলে নির্বাচন করা যায় না। আপনি তো নির্বাচন করছেন, নির্বাচন কমিশনের আইন বলছে আপনি 25 লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না, কিন্তু সরকারের একজন নীতি নির্ধারক সর্বোচ্চ তখনকার তিনি বলছেন কোটি কোটি টাকা লাগবে। তার মানে আমরা ওটাই বিশ্বাস করবো এবং করারই কথা। এবং হুমায়রাও যখন নির্বাচন করছেন তার মানে নিশ্চয়ই কোটি টাকা নিয়েই যারা যারা নির্বাচন করছেন সবাইকে নামতে হচ্ছে। ফলে আচরণবিধি আসলে কতটা মানবেন আপনারা? না মানলে নির্বাচন কমিশন কি করতে পারবে আসলে? আচ্ছা মিশু ভাই, তখন নির্বাচন কমিশনের সাথে আমরা সর্বদলীয় একটা মিটিং হয়েছিল আমার যতটা মনে পড়ে। তখন ওখানে একটা প্রস্তাবনা এসেছিল যে ওনারা এই প্রস্তাবনাটা কনসিডার করছিলেন যে প্রত্যেকটা এলাকায় যতজন ভোটার, সেই ভোটারের মাথা পিছু 10 টাকা ধরে সেই অনুযায়ী ওই নির্দিষ্ট এলাকার জন্য এই খরচের লিমিটটা ওইখানকার ভোটারের সংখ্যা অনুপাতে হবে। ধরেন এখন তো 25 লাখ করে দিয়েছে না। আমার যে নির্বাচনী এলাকা নোয়াখালী 5, এইটার বাস্তবতাটা যদি আমি একটু বলি, ধরেন 2024-এর যেই ডামি ইলেকশন সেইখানে 4 লাখ ভোটার ছিল ওখানে। এখন আমার যেই এলাকাটা আমার আসলে বাসস্থান, সেইটা আগে সদরের সাথে ছিল 2টা কনস্টিটিউয়েন্সি, 2টা ইউনিয়ন। সেই 2টা ইউনিয়নকে এখন 4 থেকে ডিলিমিটেশন করে নিয়ে এসেছে 5-এ। তাহলে এই 2টা ইউনিয়ন এক্সিস্টিং 4 লাখ ভোটারের সাথে এই 2টা ইউনিয়নের সাথে যুক্ত হলো এবং ভোটারদেরও হিসেব নিকেশ পাল্টে গেল না। আগে 4-এর যারা ছিল তাদের সাথে তাদের সখ্যতা ছিল, এখন 5-এর যে ক্যান্ডিডেট হবে তাদের সাথে তার সখ্যতা হবে। তবে একদিক দিয়ে আমার জন্য ভালো হয়েছে যে এখানে বিএনপি যাকে প্রার্থী দিয়েছেন উনিও বিএনপিতে নতুন, আবার এনসিপি রাজনৈতিক দল হিসেবে আমরাও নতুন। তো এই দিক দিয়ে ধরেন আমি একটা অ্যাডভান্টেজে আছি। নতুনের লড়াই জি। এখন আর্থিক যে বিষয়টা বলছেন, কোটি টাকা নিয়ে ভাই আমি নামি নাই। আমি একজন আইনজীবী, আমি একদমই নিষ্ঠার সাথে নিজের পেশায় কাজ করি। আমি এতদিন পর্যন্ত আমার 13 বছরের প্র্যাকটিস জীবনে আমি আপনাদের যে নির্বাচনী খরচের মডেলটা কি ব্যক্তিকে করতে হবে, মানে বিএনপির মতো না জামাতের মতো এটা সাংগঠনিকভাবে একটা কেন্দ্রীয় তহবিল থাকবে? আমাদের দলের আসলে সেই আর্থিক সক্ষমতা নাই যে ধরেন আমরা তো নিয়ত করেছি যে 300টা আসনেই আমরা প্রার্থী ঘোষণা করব। এই মুহূর্তে 125টা আসনে প্রার্থী ঘোষণা করেছি, কিন্তু 300 আসন না, এই 125 জন আসনের প্রার্থীদের পুল অফ করার মতো আর্থিক সক্ষমতা আমার দলের নাই। আমরা 10 মাস ব্যক্তিকেই করতে হবে। এক্স্যাক্টলি, ব্যক্তিকে করতে হবে। এবং আমি সবার সামনে আজকে এটা বলতে চাই যে ধরেন আমার প্রতিটা পয়সা কষ্টের পয়সা, আমি নির্বাচন কমিশনের যে ক্যাপ, এই ক্যাপ 25 লাখ টাকার ক্যাপে যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটাই আমি খরচ করব এবং সম্পূর্ণ টাকাটাই আমার কষ্টের জমানো টাকা এবং আমার পরিবারের যেই সাহায্য সেইখান থেকে খরচ করব। যদি মানুষ আমাদের সমর্থন করে, যদি মানুষের দোয়া থাকে, আমাদের সততার উপর মানুষের আস্থা থাকে, ইনশাআল্লাহ জিতে আসবে। ভাই আপনি যদি খুব সংক্ষেপে এই যে অসুস্থ একটা প্রতিযোগিতা, ব্যক্তি খরচ করতে দিলেই অসুস্থ প্রতিযোগিতা কিন্তু হয়। গাজীপুরের একটা আসনে যেটা শুনলাম 8 লাখ ভোটার, 8 লাখ ভোটার গাজীপুরের একটা আসনে নমিনেশন বিক্রি হয়েছে 150 কোটি টাকা দিয়ে। এটা জাস্ট শুনলাম। কোন দলের দাম বলছি না, জামাত না, ডেফিনেটলি জামাত না। তো এরকম একটা অসুস্থ প্রতিযোগিতা কিন্তু হচ্ছে। এক্ষেত্রে আপনার ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যেভাবে ক্রাউড ফান্ডিং করে ইলেকশন হয়, এটার একটা প্রপার ম্যানেজমেন্ট হয়। এটাই ছিল নির্বাচনী ব্যবস্থার একটা কাঙ্ক্ষিত সংস্কার। আমাদের দলে যেটা হয়, আমাদের আসন কেন্দ্রিক প্রত্যেকটা আসন কেন্দ্রিক কমিটি আছে। আমি নমিনি, কিন্তু আমার সেখানে আসন অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে, নির্বাচন ব্যবস্থাপনা আছে। এখানে ট্রান্সপারেন্সিটা মেনটেন হয়। কিন্তু যদি প্রার্থী নিজের থেকে খরচ করেন, কত খরচ করলেন, কাকে দিলেন, কি করলেন, এটা কিন্তু মেনটেন করা খুব ডিফিকাল্ট। তার মানে কি আসলে, মানে ইংরেজিতে এই কথাটা বেশি প্রযোজ্য, লেভেল প্লেইং ফিল্ড। মোশাররফ ভাই, আসলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা বাংলাদেশের মতো দেশে আমাদের ইলেকশন কমিশনের নিজস্ব কর্মকর্তাও নাই। তারা আসলে কতখানি পারবে? এর মধ্যে সচিবালয়ে একটা উত্তেজনা চলছে, আপনি দেখেছেন আজকে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ফলে যেদিন তফসিল সেদিন এই ঘটনা, এগুলোর মাঝখানে কোনো যোগসূত্র খুঁজে পান কিনা সেটা নিয়ে কথা বলবো আমরা। একবার একদম শেষ সময়ে হুমায়রা, আপনি যদি একটু বলেন, সচিবালয়ে সংযুক্ত কর্মচারীদের একটা আন্দোলন এবং সচিবালয় প্রায় অস্থির এবং সেখান থেকে আজকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রোববারে আবার পাল্টা কর্মসূচি দিয়েছে। ফলে প্রশাসন নিয়ে, প্রশাসনিক সংস্কার নিয়ে অনেক কথা হয়। ফলে সচিবালয়ের এই উত্তেজনা যদি কন্টিনিউ করে, সেটি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? দেখেন, সচিবালয়ের এই যে যারা সচিব আছেন, আমলা আছেন, হ্যাঁ,
তারা তো দীর্ঘ সময় একটা পরাজিত শক্তির তারা কিন্তু সচিব আমলা করছেন সংযুক্ত কর্মচারী যারা এক্স্যাক্টলি, কিন্তু এই পুরা এন্টায়ার প্রশাসনই তো একটা নির্দিষ্ট শক্তির তত্ত্বাবধানে ছিল, তাদের দ্বারা হৃষ্টপুষ্ট ছিল না, তাদের কাউকে কিন্তু আপনি বের করেন নাই। ধরেন কিছু অদল বদল হয়েছে, হয়তো অল্প সংখ্যক কয়েকজনকে বের করা হয়েছে। কয়েকদিন আগে যখন অধ্যাদেশটা হলো যে বিশেষ বিশৃঙ্খলার জন্য অব্যাহতি না দিয়ে, ধরেন সাময়িক অব্যাহতি না দিয়ে একেবারে বহিষ্কার করা যাবে, তখনও কিন্তু একটা বড় আন্দোলন হয়েছিল। এই জিনিসগুলা, এই স্যাবোটাজগুলা, আমি স্পেসিফিক্যালি বলতে চাই দিস ইজ আ স্যাবোটাজ। এবং কারা কেন করছে, নির্বাচন বানচাল দেখেন। এখন কিন্তু কালকে পর্যন্ত তফসিল হওয়ার আগ পর্যন্ত আমাদের মধ্যে শঙ্কা ছিল, নানান ধরনের আশঙ্কা ছিল, আমরা তিনজন তিন রকম কথা বলছিলাম, তাই না? আজকে কিন্তু আমরা তিনজন একই কথা বলছি, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এই পরিস্থিতিতে যখন নির্বাচন আসলেই হয়ে যাবে, একটা সরকার গঠন হওয়ার সমস্ত সম্ভাবনা দেখা যাচ্ছে, তখন কোন শক্তি এই জিনিসগুলোকে পরাহত করার জন্য, এই নির্বাচনকে বানচাল করার জন্য করছে? এই যে দেখেন, আমরা দেখলাম যে 12 তারিখ 13 তারিখ আওয়ামী লীগ ওই যে 13 তারিখ হরতাল, রাস্তা অবরোধ ডেকেছে। দেখেন আরেকটা জিনিস, আজকের দিনে একটা সুখবর আছে, আমরা মনে করি সুখবর, জি, সেটা হচ্ছে এনডিএম সুপ্রিম কোর্টে একটা রিট করেছিল যে এই পর্যন্ত যে বাংলাদেশের জোটগুলো যার প্রতীক নিয়ে নির্বাচন করলেও, জোট হলে তখন একটা জোটের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে, যেটা নিয়ে আমাদের লাস্ট দিন কথা হয়েছিল যে এটা কি হইতে পারে, এবং এটার বিরুদ্ধে এনডিএম রিট করেছিল। আজকে সেই রিটে আমরা পক্ষভুক্ত হয়েছিলাম জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এবং আমাদের পক্ষ থেকে শুনানি হয়েছে, এবং শুনানি পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেই রুল ডিসচার্জ করেছেন। এবং নিয়ম অনুযায়ী আরপিওতে এখন যেই নিয়ম জারি করা হয়েছে যে যেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন সেই রাজনৈতিক দলের নেতা তার নিজের প্রতীকেই ভোট চাইতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, মমিন ভাই, আপনি যদি একটু ছোট করে বলেন যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হলো কিনা এখন পর্যন্ত, এবং সেটা হওয়ার লক্ষণ কতখানি দেখেন? না, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি। আপনার প্রথম কথা নিশ্চয় হবে এখন, যেহেতু তফসিল হলো, তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয়, যারা ধরেন পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যদি সেরকম ম্যান পাওয়ার না থাকে, ভোট কেন্দ্রগুলোতে সেভাবে তাদের এজেন্ট মোবিলাইজ তারা না করতে পারে, আপনার যদি পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, পর্যাপ্ত পুলিশ সেখানে না থাকে, প্রশাসনে আপনি যেভাবে বললেন অস্থিরতার কারণে গভর্নমেন্ট যদি আদারওয়াইজ বিজি থাকে, তাহলে এখানে তো লেভেল প্লেইং ফিল্ড থাকলো না। এরপরে আপনার কালো টাকার প্রভাব, এটাকে আপনি কিভাবে নেগেট করবেন কিংবা কন্ট্রোল করবেন, এটাও কিন্তু আপনার দেখার বিষয় রয়েছে। আমি মনে করি না যে লেভেল প্লেইং ফিল্ড এখানে আছে। জি, মোশাররফ ভাই, লেভেল প্লেইং ফিল্ড তো আসলে সবার জন্যই জরুরি। ধরেন এটা কি কেবল জামাত বা বিএনপির চাইতে মানে যা পাবলিক পারসেপশনে যে দলগুলো, তারা কি একটু বেশি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে, আপনারা কি একটু কম বলেন? না না না, আমি একটা কথা বলি, নির্বাচন তো আমরা 12-13তম নির্বাচন আমরা যাচ্ছি, এর মধ্যে কিন্তু 4টা নির্বাচন, একটা যদি 8 নিয়ে বিতর্ক আছে, আর বাকি 3টা তো কেয়ারটেকার সরকারের অধীন হয়েছিল। আপনি এখানে আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করতে পারে যারা ভোটার তারা। আপনি দেখেন, একটা উদাহরণ আমি বলতে পারি, এখানে আমি মোমেন ভাইয়ের সাথে একটু আমি বিরোধিতা করছি। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, আমি জানি না আপনি তখন কতটুকু বয়স, বা আমরা তখন ইউনিভার্সিটিতে ছাত্র, এই বিচারপতি শাহাবুদ্দিনের আহমদ একজন, শুধু পুলিশ 10 জন আনসার, তাও রশি বেঁধে নির্বাচন করেছে। তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তো একটা অবাসুস্থ নিরপেক্ষ, অর্থাৎ মানুষের মাইন্ড সেট আপ ছিল আমি একটা নির্বাচন চাই নিরপেক্ষ। তা এখন আমি এই ফিল্ডে ঘুরে যতটুকু বুঝি, আমি তো প্রার্থী হিসাবে জনগণের কাছে যাই, আমার কেন যেন মনে হচ্ছে এবার জনগণ একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারাই কমিটেড। সুতরাং এই আইন শৃঙ্খলা বলেন, অন্য কিছু বলেন, এইগুলি দিয়ে একজন, এই যে বলছে কি 2 জন পুলিশ আর 10 জন আনসার থাকবে, এ দিয়ে একটি ভোট কেন্দ্র আপনি নিরাপত্তা দিতে পারবেন না। নিরাপত্তা দিতে হলে রাজনৈতিক দলগুলিকে আন্তরিক হতে হবে, ভোটারদেরকে কমিটেড হতে হবে। প্রার্থীদের উপর যেভাবে আক্রমণ হলো, ধরুন ফুয়াদের উপরই হলো, কোথায় ফুয়াদের ধরেন এবি পার্টি, এখন একটা বিচ্ছিন্ন ঘটনাকে তো আপনি সামগ্রিক মূল্যায়ন আপনি করতে পারেন। একটা সিটি দেখেন, ফুয়াদের সেরকম জনবল আমি তো যদিও বলতে পারি না। মোমিন ভাই আরেকটা তো বলছে 200 কতজন লোক মারা গেছে, বলছেন বিএনপির অন্তর্কন্দলে। ইম্পসিবল, এটা সম্পূর্ণ মানে ভুল তথ্য। এখন মোহাম্মদপুরে 2 জন মারা গেছে, এটা কি বিএনপির মধ্যে ঢুকাবেন? না, এটা তো মানে ফ্যাক্ট। আমি বলছি টোটাল কালকে যে মানবাধিকার করছে, যে টোটাল এই মানবাধিকার একটা রিপোর্টে বলছে কতজন মারা গেছে আপনাদের অন্তর্গত? একজনও মারা যায়নি। আপনি দেখেন, সিঙ্গেল দেখেন, এটা ঠিক বলেন। আমি নাম বলেন, আপনারা এটা বলতে পারেন যে আপনারা এটা কন্ট্রোল করার চেষ্টা করবেন, কিন্তু আমি একটু বলছি, চিটাগাঙে আমাদের প্রার্থী প্রচারে যাওয়ার সময় একজনকে এসে গুলি করে মেরে ফেলছে, এটা কি বিএনপির দোষ?
বিএনপির তো আরেকটা গ্রুপ করছে এটা। না বিএনপি আপনার ওখানে ওখানে পুলিশ record- স্টেট বলছে record যে আমরা একটা audio সন্ত্রাসী record গ্রুপ, আছে। একটা আলাদা সন্ত্রাসী আলোচনা গ্রুপ করতে এটা হবে। অনেক বলেছে। ধন্যবাদ না, মোশাররফ ভাই, পত্রিকা ধন্যবাদ পড়েই তো মোমেন আমরা ভাই, জানতে ধন্যবাদ পারছি। হুমায়রা আপা। দর্শক এই ছিল আলোচনা, ভালো থাকুন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।